নির্বাচন নিয়ে মুখ খুলেছে ভারত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না। এবার আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা ভাবছে ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখার জন্য এবং তারেকের সাথে হয়তো এই বিষয়ে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখা যায় কিনা এবং ডক্টর সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে ফেলা যায় কিনা। টুকাই ছেঁচড়ারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি। হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে। ফকিন্দির পোলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো, অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাক্ষাৎ কেন হলো না? তিনি কেন সাক্ষাৎ করলেন না? ভারত আদৌ বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না, যেটার ইঙ্গিত তারেক রহমানকে দেয়া নরেন্দ্র মোদীর চিঠিতে স্পষ্ট হয়েছে। আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন, তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন কোন পক্ষকে ভয় দিলেন। তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, অবশ্যই হাদির হত্যাকারী শুটার সালমানকে ধরা হয়েছে। দর্শক শ্রোতা, এদিকে সালমানের স্ত্রী এটা কি বললেন, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। ভিন্ন বিষয় উল্লেখ করতে হয়। এই হলফনামা দেখার পর লিটারেলি আমার চোখ কপাল উঠে গেছে, চক্ষু চরক গাছ হয়ে গেছে। তার আগে আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাতে চাই, অতীতের দুইটা ভিডিও, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার বাবা একজন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক, 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অপশন নিয়েছেন। উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে মানে আলাদাভাবে কখনো কাজ করি, কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখিয়েছেন, সততা। গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা ঘরটা এখন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। আমার বাড়িতে পুকুরি আছে 3টা। এটাই যে আমার আসলে এই মুহূর্তে টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই। দুইটা ভিডিও তো আপনারা দেখলেন। এবার আসেন নির্বাচনী হলফনামায় এই গুলাদের কার কত সম্পত্তির পরিমাণ এবং এদের বাৎসরিক আয় কত টাকা। প্রথমে সার্জিস আলম। সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ 34 লক্ষ টাকা, বছরে আয় 9 লক্ষ টাকা। হাসনাত আব্দুল্লাহর সম্পত্তির পরিমাণ 50 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 12,53,000 টাকা। নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা, বাৎসরিক আয় 16 লক্ষ টাকা। মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ 98 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 15 লক্ষ টাকা। প্রথমে মংলা মাসুদের কথা বলি। এই বলেছিল তার গ্রামে সব থেকে ভাঙা ঘরটা তার। বৃষ্টির পানি পরে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না, অথচ তথাকথিত জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে। সেটা সে বলেও দিয়েছে। তার বাবা একজন সামান্য মাদ্রাসার শিক্ষক ছিল, কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেয়নি, সবসময় সততার শিক্ষা দিয়েছে। তথাকথিত জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেবে যদি তার আন্দোলন বন্ধ করে সেই শর্তে। কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নাই। কিন্তু 1 বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা ঘরটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি হয়ে গেল, 98 লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল। টুকাই ছেঁচড়ারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি। হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে। ফকিন্দির পোলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো, অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে। বাৎসরিক আয় নাকি 13 লক্ষ টাকা। টাকা কোত্থেকে আসে এই 1 বছরের ব্যবধানে? নাহিদ ইসলাম কি ছিল? নাহিদ ইসলামের পিতা একটা সামান্য স্কুল শিক্ষক, একটা চরিত্রহীন। এই নাহিদ এখন 40,000 টাকা দামের জুতা পরে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 7,500 কোটি টাকার মালিক। মংলা মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। টাকা কি তোমাদের গাছে ধরে? গাছে ঝাঁকানি দিলে টাকা পড়ে রাস্তায় মাটিতে? মানে আপনারা ভাবতে পারেন সেই জঙ্গি উত্থানের পর এই টুকায় কিরপুলারা, এই ফকিন্দির বাচ্চারা একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। যারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটা স্থিতিশীল হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, যারা স্বপ্ন দেখেছিলেন তরুণরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে, আপনাদের স্বপ্ন এখনো আছে। এখনো যারা এই গুলাদেরকে সমর্থন দিচ্ছেন, আপনারা একটা মানেন বা না মানেন, আপনারা সিরিয়াসলি একটা এত কিছু দেখার পরেও যদি আপনারা তাদেরকে সমর্থন করেন, আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই, কিছুই নাই আপনাদের মধ্যে। এক একটা হলের পাতলা ডাল খেত, আলু ভর্তা খেয়ে জীবন ধারণ করতো। এই এখন 60 লক্ষ 70 লক্ষ টাকা দামের গাড়িতে করে ঘুরে। আরেকটা আছে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে পটুয়াখালীতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। 3.5 কোটি টাকা কি ওর বাপে কখনো দেখেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, ভিপি থেকে গিয়ে 3.5 কোটি টাকা কামিয়েছে। টাকা কোত্থেকে আসে? ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন 30 লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করাতে আপনাদের চুলকানি জলাতঙ্ক শুরু হয়ে যায়। ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে। ভিপি সাদেক কায়েম হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে, তখন আপনাদের চোখে পড়ে না? মানে সব দোষ শুধু ছাত্রলীগের আওয়ামী লীগের ক্ষেত্রে। সাদ্দাম হুসাইন টক শুতে ডেকে নিয়ে এসে খালিদ মহিউদ্দিন উল্টাপাল্টা প্রশ্ন করে। এখন শিবিরের সাদেক কায়েমকে টক শুতে ডাকতে পারে না খালিদ মহিউদ্দিন, এখন নুরুল হক
নূরকে জিজ্ঞাসা করতে পারে না 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি দিয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাতে যায়, কোত্থেকে আসে টাকা? এখন কেন এই এনসিপির বাসুরদেরকে বলা হচ্ছে না যে এত টাকা তোমরা 1 বছরের ব্যবধানে কিভাবে উপার্জন করলে? তোমাদের আয়ের উৎস কি? সব ধান্দাবাজি, সব তদবির বাণিজ্য, সব নিয়োগ বাণিজ্য। মোংলা মাসুদ বন্দরটাকে এককভাবে নিয়ন্ত্রণ করে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার আছে প্রত্যেকটা নিয়ন্ত্রণ করে। নাহিদ ইসলাম বাংলাদেশের সবথেকে বড় চাঁদাবাজদের মধ্যে অন্যতম। কিসের মির্জা আব্বাস চাঁদাবাজ? মির্জা আব্বাসের থেকেও কয়েক ধাপ উপরে নাহিদ ইসলাম। আর সার্জিস গুলা ঠিকাদারি যারা করে তাদের সাথে লিয়াজু মেইনটেইন করে, তাদেরকে কাজ কাম পাওয়ার কথা বলে কাজ কাম বাগিয়ে নিয়ে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরা প্রত্যেকে কয়েকশো কোটি করে টাকার মালিক। আপনারা কি সেটা জানেন? দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না। বলা হতো আওয়ামী লীগের নেতারা এটা করেছে, ওইটা করেছে, চুরি করেছে, চামারি করেছে। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আরে শেখ হাসিনার পিয়ন তো 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছিল। তোরা তো 16 মাসে 1000 কোটি টাকার মালিক হয়েছিস। তাহলে দুর্নীতিগ্রস্ত কারা, দুর্নীতিবাজ কারা, দেশ বিরোধী চক্রান্তকারী কারা? প্রত্যেকের বিচার হবে। তারেক রহমানের নির্বাচনী হলফনামা দেখলাম, তার বাৎসরিক আয় 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দেহরক্ষী রাখা, লন্ডনের মতো জায়গায় 7 লক্ষ টাকা উপার্জন করে বাৎসরিক, মেয়েকে ব্যারিস্টারি পড়ানো, 7 লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রোভার গাড়ি চালানো, ডুপ্লেক্স বাংলোতে থাকা, বিলাসী জীবন ধারণ করা। 2 নম্বরের একটা লেভেল থাকে, লেভেলের মধ্যে পড়ে এরা প্রত্যেকে দেশদ্রোহী শক্তি। বললাম না বাচ্চা ফুটফুটে সুন্দর, এরা এক একটা ওইটার বাচ্চা। তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তারপর 25 তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজে লাগতে হবে। যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য। যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান আসলে কোনো প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না। তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত আসে, যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে, সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয়। এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল। এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ। কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন, তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব, কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব। কারণ তারেক রহমান আসার পরপরও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন 17 বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে, কিন্তু যুব দলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময়। এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যেসব অভিযোগ, তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে, যেই 21শে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল, সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান। কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যে সব মামলা থেকে খালাস পেয়ে, তার মধ্যে একটা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা, মানে বিএনপি যখন গত 15 মাস কোণঠাসা অবস্থায় ছিল তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতাকর্মী সমর্থকেরা। এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব মব হামলার ঘটনা ঘটছে, বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে, সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দই জড়িত থাকছেন। কাজে এই অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসেবেও এই দুই দলের কাছাকাছি আসা সম্ভব, সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল। কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে। আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে
তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে শুধুমাত্র এই শর্তেই তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে। ভারত তারেক রহমানকে যে ভীষণভাবেই সমর্থন করছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট। ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে এসেছেন যে খালেদা জিয়াকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কাজেই ভারত যে বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানের বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগঢাক করছে না। কিন্তু এই বিএনপি কি আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে? আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে? বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল। এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল, সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে পরিষ্কার যে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার জন্য যেমন আওয়ামী লীগ, বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে দায়ী করে, ঠিক তেমনি বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে। শুধু কি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্যই বিএনপি নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে দায়ী করলেন, শেখ হাসিনাকে দায়ী করলেন, নাকি শেখ হাসিনাকে আসলে তারেক রহমানদের পুরো পরিবারের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে দুই ছেলে মা থেকে আলাদা, এক ছেলের মৃত্যু হলো মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায়, এই পুরো পরিস্থিতিটার জন্যই বিএনপি আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে দায়ী করে? নজরুল ইসলাম খানের এই বক্তৃতাটা এই যে বিএনপির এক রকমের আনুষ্ঠানিক অবস্থান আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, আওয়ামী লীগের দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।